হ্যালো দর্শক, ১৯৭৮ সালে ক্যালিফোর্নিয়ার জঙ্গলের পাশে একটা হাইওয়ে দিয়ে দুইজন স্বামী স্ত্রী তাদের কার নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তারা রাস্তার পাশ দিয়ে একটা ১৪-১৫ বছরের মেয়েকে দৌড়ে আসতে দেখে। মেয়েটার গায়ে কোনো কাপড় ছিল না এবং তার দুই হাতের কনুই পর্যন্ত কেটে আলাদা করা ছিল। কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল এবং মেয়েটি তাদের গাড়ির দিকে দৌড়ে আসছিল। প্রথমে তো ওই গাড়িতে থাকা দম্পতি খুব ভয় পেয়ে যায় যে এমন একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, যেখানে আশেপাশে কোনো মানুষ নেই, সেখানে এই মেয়ে কিভাবে এলো এবং তার এই ভয়ঙ্কর অবস্থা কে করলো। কিন্তু ওই দম্পতির মেয়েটির অবস্থা দেখে খুবই মায়া হয় এবং তারা তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পুলিশকেও ডাকা হয় এবং পুলিশকে মেয়েটি বলে যে সেদিন রাতে জঙ্গলের মধ্যে তার সাথে ঠিক কী কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এই ঘটনা এতটাই ভয়ঙ্কর ও জঘন্য ছিল যে এর জন্য হাইকোর্টে নতুন একটা আইন তৈরি করা হয়েছিল। তাহলে কে ছিল সেই মেয়েটি এবং তার সাথে সেদিন রাতের জঙ্গলের মধ্যে ঠিক কী করা হয়েছিল, সেই গল্পটাই আমি এই ভিডিওতে বলবো। তো গল্পটা শুরু করা যাক। আমি রিহাব আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। এই মেয়েটির নাম হলো মেরি ভিনসেন্ট। তখন তার বয়স ছিল ১৫ বছর। মেরি ছোটবেলা থেকেই খুবই দুরন্ত স্বভাবের ছিল এবং সে অনেকবার বাবা মাকে না জানিয়ে বাইরে থেকে পালিয়ে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিত। ১৯৭৮ সালে মেরির বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছিল এবং তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। এই ঘটনায় মেরির খুব মন খারাপ হয়ে যায় এবং সে তার মন ভালো করার জন্য লস অ্যাঞ্জেলস শহরে তার দাদুর বাসায় চলে যায়। দাদুর বাসায় ২-১ দিন থাকার পরে তার আবার বাড়ি ফেরার জন্য মন ছটফট করতে থাকে। তাই পরের দিন ভোরবেলা মেরি তার দাদুকে কিছু না বলে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায়। মেরির বাসা ছিল ক্যালিফোর্নিয়ার মোডেস্টো শহরে এবং তার কাছে বাড়ি যাওয়ার মতো কোনো টাকা ছিল না। তাই মেরি ঠিক করে সে হিচ হাইকিং করে তার বাড়ি পর্যন্ত যাবে। হিচ হাইকিং হলো বিনা পয়সায় গাড়িতে চড়ে যাতায়াত করার একটা পদ্ধতি, যেখানে একজন মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে হাত দেখিয়ে গাড়ি থামিয়ে অপরিচিত একজন মানুষের গাড়িতে চড়ে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করে। এই কাজটা আজকালকের দিনে খুবই বিপজ্জনক, তাই এখন কেউ আর তেমন একটা হিচ হাইকিং করে না। কারণ আপনি কেনই বা একজন অপরিচিত মানুষের গাড়িতে উঠতে চাইবেন, বা একজন ড্রাইভারই বা কেন একজন অপরিচিত মানুষকে লিফট দিতে চাইবে? কার মনে কি আছে বলা খুবই মুশকিল। যে কেউ চাইলে এভাবে আপনাকে বিপদে ফেলতে পারে। কিন্তু ৬০ থেকে ৭০-এর দশকে এই হিচ হাইকিং আমেরিকায় খুব জনপ্রিয় ছিল। প্রায়ই তখনকার কিশোর কিশোরী ছেলেমেয়েরা অপরিচিত মানুষদের গাড়িতে উঠে পড়ত। তো ঠিক এভাবেই মেরি ভিনসেন্ট হিচ হাইকিং করে করে তার বাড়ির দিকে যেতে থাকে। পথের মাঝখানে তার দুইজন ছেলের সাথে পরিচয় হয়, যারা তার মতো হিচ হাইকিং করে করে মডেস্টো সিটির দিকে যাচ্ছিল। মেরি এবং ওই দুইটা ছেলে হাইওয়ের পাশে দাঁড়িয়ে পরবর্তী উদার ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে এবং এক পর্যায়ে একটা নীল রঙের ভ্যান তাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ির মধ্যে একটা ৫০ বছরের বয়সী বুড়ো লোক বসেছিল। মেরি এগিয়ে গিয়ে লোকটাকে বলে, আপনি কি আমাদেরকে লিফট দিতে পারবেন? উত্তরে লোকটা বলে, না, আমি শুধু তোমাকেই লিফট দিতে পারবো। কথাটা শুনে ছেলে দুটোর খুব সন্দেহ হয়। এই লোকের গাড়িতে তো অনেক জায়গা আছে, সে চাইলে অনায়াসেই ৫-৭টা মানুষকে জায়গা দিতে পারবে, কিন্তু সে কেন বলছে যে সে শুধু মেরিকেই নিয়ে যাবে? ছেলে দুটো মেরিকে বলে, মেরি, এই লোকের মতলব কিন্তু ভালো মনে হচ্ছে না, তুমি এর সাথে একা একা যেও না। কিন্তু মেরির মন তার বাড়িতে যাওয়ার জন্য এতটাই অস্থির হয়েছিল যে সে এই লোকের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তো মেরি ওই ছেলে দুটোকে গুড বাই জানিয়ে এই বুড়োর গাড়িতে উঠে চলে যায়। মেরির এই বুড়ো মানুষটাকে দেখে তার নিজের দাদুর কথা মনে হয়। তার মনে হয় এই লোকটা তো তার দাদুর মতোই, এ তার কোনো ক্ষতি করবে না। বুড়ো লোকটা মেরির সাথে একটু আলাপ জমানোর চেষ্টা করে। সে বলে যে তার নাম লরেন্স সিঙ্গেলটন এবং তার বয়স ৫০ বছর। মেরিও তার পরিচয় দেয় এবং বলে যে সে মডেস্টো সিটিতে তার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। এভাবে গল্প করতে করতে মেরির কেন জানি না খুব ঘুম পায়। গাড়ির পেছন দিকে অনেক জায়গা ছিল, তাই মেরি লরেন্সকে বলে, আমি কি আপনার গাড়ির পেছনে একটু ঘুমাতে পারি? উত্তরে লরেন্স বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাও ঘুমিয়ে পড়ো, কোনো সমস্যা নেই। এবার মেরি পেছন দিকে গিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মেরির ঘুম ভেঙে যায়। সে কতক্ষণ ঘুমিয়েছিল তার মনে নেই। মেরি দেখে গাড়িটা তখনও চলছে, কিন্তু সে হঠাৎ করে লক্ষ্য করে গাড়িটা ভুল রাস্তা দিয়ে যাচ্ছে। মেরি দ্রুত লরেন্সকে বলে, এ কি, গাড়িটা তো ভুল রাস্তা দিয়ে যাচ্ছে, মডেস্টো সিটি তো এই দিকে না। লরেন্সও খুবই সহজ সরল সুরে বলে, আরে তাই তো, সরি সরি, আমি তো আসলে বুঝতে পারিনি, দাঁড়াও আমি এখনই গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি।
এই বলে লরেন্স আবার গাড়িটাকে ঘুরিয়ে নেয়, কিন্তু মেরি খুব ভালোভাবে লক্ষ্য করে গাড়িটা অনেক দূরে চলে এসেছে। তারা এখন যে রাস্তায় আছে এটা তো মডেস্টো সিটির আশেপাশে নয়, বরং তার দাদুর বাসা থেকেও অনেক অনেক পেছন দিকে। গাড়িটা সোজা চলতে চলতে একটা ঘন জঙ্গলের কাছে চলে আসে। মেরির মনে মনে খুব ভয় হতে থাকে। হয়তো তার সেই ছেলে দুটোর কথা শোনা উচিত ছিল, তার একা একা আসাটা মোটেও ঠিক হয়নি। এবার হঠাৎ করে লরেন্স বলে ওঠে, মেরি, আমি কি একটু বাথরুম করতে পারি? উত্তরে মেরি বলে, হ্যাঁ নিশ্চয়ই। মেরি ভাবে লরেন্স হয়তো হাইওয়ের পাশে গাড়িটা দাঁড় করিয়ে এখানে বাথরুম সেরে নেবে, কিন্তু লরেন্স গাড়িটাকে এক পাশে টার্ন করে সোজা জঙ্গলের ভেতরে নিয়ে যেতে থাকে। মেইন হাইওয়ে থেকে প্রায় 300 মিটার দূরে ঘন জঙ্গলের ভেতর গিয়ে গাড়িটা থামে। এটা দেখে মেরির খুব ভয় হয়। মেরি ঠিক করে যে লরেন্স যখন গাড়ি থেকে নেমে যাবে সে তখন এক লাফে গাড়ি থেকে নেমে দৌড়ে পালাবে। এবার লরেন্স দরজা খুলে গাড়ি থেকে নেমে সামনের দিকে চলে যায়। অমনি সুযোগ বুঝে মেরি পেছন দিক দিয়ে লাফ দিয়ে গাড়ি থেকে নামে। মেরি দৌড় দিতেই যাবে, এই মুহূর্তে সে লক্ষ্য করে যে তার একটা জুতোর ফিতে খোলা। মেরি হাঁটু গেড়ে বসে নিচের দিকে তাকিয়ে জুতোর ফিতে লাগাতে থাকে। এক মুহূর্তের মধ্যে তার মাথার পেছন থেকে দুম করে একটা সজোরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে মেরি অজ্ঞান হয়ে পড়ে যায়। লরেন্স পেছন থেকে এসে মেরির মাথায় হাতুড়ি দিয়ে মেরেছে। সে যখন গাড়ি থেকে নেমেছিল তখন সে বাথরুম করতে যায়নি, বরং গাড়ির সামনে লুকিয়ে রাখা হাতুড়িটা আনতে গিয়েছিল। একটু পরে মেরির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে সে গাড়ির মধ্যে পড়ে আছে। তার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা এবং মাথার পেছন দিকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। মেরি জানালা দিয়ে দেখে তখন সন্ধ্যা হয়ে গেছে। একটু পরেই দরজা খুলে লরেন্স গাড়ির মধ্যে আসে। মেরি কিছু বলবে তার আগেই লরেন্স একটা হিংস্র পশুর মতো মেরির উপর ঝাঁপিয়ে পড়ে। সে নানা রকমভাবে তাকে মারধর এবং নির্যাতন করতে থাকে। একটা পর্যায়ে সে মেরিকে করে। মেরি কান্নাকাটি করে তাকে থামতে বলে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তখন তার বাঁচার আর কোনো পথ নেই। লরেন্স মেরির উপর ঘন্টার পর ঘন্টা নির্যাতন চালাতে থাকে এবং এক পর্যায়ে ক্লান্ত হয়ে মেরিকে ওই অবস্থায় গাড়ির মধ্যে ফেলে রেখে সামনে গিয়ে ঘুমিয়ে পড়ে। মেরি সারা রাত ধরে ভাবতে থাকে এরপর এই পশুটা তার সাথে আর কি কি করবে। ঘণ্টাখানেক পরে যখন ভোরের আলো ফুটতে শুরু করে তখন লরেন্স ঘুম থেকে উঠে আবার গাড়িটা স্টার্ট করে। সে গাড়িটাকে জঙ্গলের আরও ভেতরে নিয়ে যেতে থাকে এবং একটা বড় খাদের পাশে নিয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করায়। এরপর সে দরজা খুলে মেরিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামায়। মেরি খুব কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে মুক্তি দাও। কথাটা শুনে লরেন্স বলে, তুই মুক্তি চাস তাই না? দাঁড়া, তোকে মুক্তি দিচ্ছি। এটা বলে লরেন্স গাড়ির পেছন থেকে বড় একটা গাছ কাটার কুঠার নিয়ে আসে। এরপর টান দিয়ে মেরির হাতের বাঁধনটা খুলে দেয়। তারপর সে মেরির বাম হাতটা খুব শক্ত করে ধরে। মেরি কিছু বলবে তার আগেই লরেন্স ধাক করে তার বাম হাতে একটা কোপ মেরে দেয়। মেরি এক মুহূর্তের জন্য কিছু বুঝতে পারে না। তার মনে হচ্ছে সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে। মেরি ভাবতে থাকে, আরে কি ব্যাপার, আমি পেছন দিকে পড়ে যাচ্ছি কেন? আমি তো লরেন্সের হাতটা শক্ত করে ধরে রেখেছি, তাহলে আমি পড়ে যাচ্ছি কিভাবে? তখন সে লক্ষ্য করে তার বাম হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। মেরি ধপ করে মাটিতে পড়ে যায়। সে দেখতে পায় তার কাটা বাম হাতটা তখনও লরেন্সের হাত চেপে ধরে আছে এবং লরেন্স সেই হাতটাকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে। এরপর লরেন্স আবার মেরির দিকে এগিয়ে আসে। এবার সে মেরির ডান হাতটা চেপে ধরে। মেরি বুঝতে পারে যে কি হতে চলেছে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং লরেন্সকে লাথি মারতে থাকে, কিন্তু একটা 50 বছর বয়সী নরপিশাচের শক্তির সঙ্গে এই 15 বছরের ছোট মেয়েটি পেরে ওঠে না। লরেন্স আবার কুঠারটা উঁচু করে ধরে এবং ধাপ ধাপ করে মেরির ডান হাতে মারতে থাকে। পরপর 4টা কোপ মারার পরে মেরির ডান হাতটাও তার শরীর থেকে আলাদা হয়ে যায়। কাটা জায়গা দিয়ে ঝরঝর করে রক্ত বের হতে থাকে। মেরি এবার কষ্ট সহ্য করে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকে। লরেন্স তার দেহটাকে টেনে হিঁচড়ে একটা কালভার্ট ব্রিজের উপরে নিয়ে যায়। ব্রিজটা ছিল প্রায় 30 মিটার উঁচু। লরেন্স মেরিকে ব্রিজের উপর থেকে 30 মিটার নিচে ফেলে দেয়। পড়ে গিয়ে মেরির বুকের 4টা হাড় ভেঙে যায়, কিন্তু তবুও মেরি মুখ দিয়ে একটা শব্দও করে না। লরেন্স নিচে নেমে এসে দেখে মেরি নড়ছে না। সে ভাবে মেরি হয়তো মারা গেছে। মেরি মনে মনে নিজেকে বলতে থাকে, চুপ করে থাক, শব্দ করিস না, শব্দ করলেই তুই মারা যাবি।
লরেন্স মেরিকে টেনে ব্রিজের একেবারে নিচে রেখে আসে। আসার সময় লরেন্স বলে, কিরে তুই মুক্ত হতে চাচ্ছিলি না, নে এবার তুই মুক্ত। এটা বলে লরেন্স সেখান থেকে চলে যায়। একটু পরে মেরির খুব ক্লান্ত লাগতে থাকে, পুরো শরীরে ভয়ঙ্কর ব্যথা। মেরির মনে হয় সে হয়তো এবার মরেই যাবে, কিন্তু কোনো এক অজানা শক্তি মেরির মনের মধ্যে কাজ করতে থাকে। সে নিজেকে বলতে থাকে, আমাকে বাঁচতেই হবে, আমি না বাঁচলে এই শয়তানটাকে ধরা যাবে না, ও ধরা না পড়লে আবার কোনো মেয়ের ক্ষতি করতে পারে। ঠিক সঙ্গে সঙ্গে মেরি উঠে দাঁড়িয়ে যায়। সে খুব কষ্ট করে হামাগুড়ি দিয়ে ব্রিজের নিচ থেকে উপরে ওঠে। এরপর হাতের রক্ত পড়া বন্ধ করার জন্য কাটা হাত দুটো কাদামাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে কাটা জায়গায় কাদামাটি লাগিয়ে নেয়, যাতে করে রক্ত পড়া বন্ধ হয়। এরপর সে তার কাটা হাত দুটো মাথার উপরে উঁচু করে ধরে, যেন রক্ত বের হতে না পারে। এরপর মেরি মনকে শক্ত করে হাইওয়ে দিয়ে দৌড়াতে থাকে। শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যাওয়ায় তার গায়ে শক্তি নেই, কিন্তু মেরি না থেমে দৌড়াতেই থাকে। একটু পরে একটা গাড়ি হাইওয়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু মেরিকে এই অবস্থায় দেখে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। কোনো উপায় না দেখে মেরি দৌড়াতেই থাকে। এভাবে প্রায় 3 মাইল দৌড়ানোর পর একটা গাড়ি চালক দম্পতি তাকে দেখতে পায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রায় 1 মাসে মেরি মোটামুটি সুস্থ হয়ে যায়, এবং এই 1 মাসে পুলিশদেরকে সে ওই বুড়ো লোকের ব্যাপারে সকল তথ্য দিতে থাকে। মেরির দেয়া বর্ণনা অনুযায়ী লরেন্সের একটা স্কেচ বানানো হয় এবং প্রচার করে দেয়া হয়। সেই স্কেচ দেখেই লরেন্সের এক প্রতিবেশী তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। তবে তখনকার দিনে আইনকানুন খুব একটা ভালো ছিল না। লরেন্সকে শুধু 14 বছরের জেল দেয়া হয়। জাজ চাইছিলেন লরেন্সকে আর একটু বেশি শাস্তি দিতে, কিন্তু তারও কিছু করার ছিল না, কারণ আইনকানুন তখন খুব একটা স্ট্রং ছিল না। লরেন্সকে যখন পুলিশ মেরির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন লরেন্স মেরিকে একটা ভয়ঙ্কর কথা বলে। লরেন্স মেরিকে বলে, আমি যে কাজটা শেষ করতে পারিনি তা আমি শেষ করেই ছাড়ব, তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে প্রস্তুত। অর্থাৎ লরেন্স প্রকাশ্যে মেরিকে মারার হুমকি দেয়। এদিকে মেরি সবসময় ভয়ে ভয়ে থাকে যে কোনো দিন এই শয়তানটা ছাড়া পাবে এবং এসে তাকে মেরে ফেলবে। এরই 8 বছর পর পুলিশ লরেন্সকে তার ভালো ব্যবহারের জন্য ছেড়ে দেয়। যেখানে তার 14 বছর জেলে থাকার কথা ছিল, সেখানে তাকে 8 বছর পরে ছেড়ে দেওয়া হয়, কারণ তার নাকি ব্যবহার খুব ভালো ছিল। এখানে আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষটা এমন একটা জঘন্য কাজ করেছে, তার আবার কেমন ভালো ব্যবহার পুলিশরা পেয়েছিল? লরেন্সের ছাড়া পাওয়ার খবরটা শুনে মেরি আরও ভয় পেয়ে যায়। এই 8 বছরে মেরি বিয়ে করেছে এবং তার 2টা ছেলেও আছে, কিন্তু যেহেতু এই শয়তানটা ছাড়া পেয়েছে, তাই সে যে কোনো মুহূর্তে এসে তাকে মেরে ফেলতে পারে। এর প্রায় 2 বছর পরেই একজন মহিলার মৃত্যুর খবর পাওয়া যায়। লরেন্স সিঙ্গেলটন একজন মহিলাকে তার বাড়িতে গিয়ে মেরে ফেলেছে। তবে এই মহিলা মেরি ছিল না। লরেন্স যে মহিলাকে মেরেছে সে হলো 30 বছর বয়সী রক্সেন হেইজ। রক্সেনও 3 সন্তানের মা ছিল। এটা শুনে মেরি প্রচণ্ড রেগে যায়। যদি 10 বছর আগে এই শয়তানটাকে ফাঁসি দেওয়া হতো, তাহলে আজকে আরেকটা মেয়ে এই পশুর নির্যাতনের শিকার হতো না। এবার মেরি নিজেই রক্সেন হেইজের হত্যায় লরেন্সের বিরুদ্ধে সাক্ষী দেয়, এবং ফাইনালি লরেন্সকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেয়া হয়। কিন্তু ফাঁসিতে ঝুলানোর কয়েকদিন আগে লরেন্স ক্যান্সারে আক্রান্ত হয়ে জেলের মধ্যেই মারা যায়। এতে মেরি খুব হতাশ হয়ে যায়। সে লরেন্সের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু আইন লরেন্সকে তার প্রাপ্য শাস্তিটা দিতে পারেনি। তবে এই ঘটনার পর হাইকোর্টের নতুন একটা আইন তৈরি করা হয়। এই আইনের নাম হলো দ্য লরেন্স সিঙ্গেলটন ল। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কারো উপর ভয়ঙ্কর শারীরিক নির্যাতন চালায়, তাহলে জাজ চাইলে তাকে তৎক্ষণাৎ ফাঁসির আদেশ দিতে পারে। এই আইনটা যদি আরও আগে তৈরি করা হতো, তাহলে হয়তোবা রক্সেন হেইজকে মরতে হতো না। তবে এরপর মেরি এটা ভেবেই একটু শান্তি পায় যে শয়তানটা মারা গেছে এবং সে আর তার কোনো ক্ষতি করতে পারবে না। দর্শক, ইউটিউবে মেরি ভিনসেন্ট লিখে সার্চ দিলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, যেখানে মেরি নিজে ইন্টারভিউয়ে এসে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন। ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনি চাইলে সেই লিঙ্ক থেকে গিয়েও মেরি ভিনসেন্টের সেই ইন্টারভিউগুলো দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এমন ভয়ঙ্কর সাইকো কিলারের গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সাথেই থাকুন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।